গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত। আমাদের জেনারেল ম্যাথামেটিক্স ফাউন্ডেশন এই নতুন ব্যাচে সবাইকে স্বাগত। আগের ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে। জেনারেল ম্যাথামেটিক্স ফাউন্ডেশন, এখানে সমস্ত কিছু গোড়া থেকে করানো হবে, একদম গোড়া, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেটা সচরাচর করাই সেটাই করব। শেষমেশ আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো কিন্তু ডিসকাস করব। কিছুটা আমাদের হয়েছিল, বাদ বাকি জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা, ইভেন নাম্বার এবং অড নাম্বার, এটা আমাদের হয়ে গেছিল। আজকে হচ্ছে মূলদ সংখ্যা বা যাকে বলা হয় রেশনাল নাম্বার। মূলদ সংখ্যার ডেফিনেশন হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে লেখা যায়, একটা বাই আর একটা আকারে লেখা যায়, যেখানে আর একটা কন্ডিশন আছে কিউ নট ইকুয়াল টু জিরো, মানে যে হরটা আছে, হরটা কিউ নট ইকুয়াল টু জিরো, জিরো হওয়া চলবে না। কারণ কি বলতো, কোনো একটা সংখ্যা ধরো 3 আছে, 3 বাই জিরো, এটা মানে তো আমরা অসংগত, এটা মানে কি জানি, অসংগত, তাহলে এটা আমাদের চলবে না, অসংগত হলে চলবে না। তাহলে কোনো একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে যদি লিখতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা বলা হয়। যেমন সাপোজ কোনো একটা সংখ্যা যদি 3 বাই 2 হয়, এটা মানে হচ্ছে 1.5, এটা আমরা লিখলাম হচ্ছে দশমিকে। আর যখন এই যে 3 বাই 2 আকারে লিখব, তখন সেটা আমরা বুঝতে পারবো যে এটা মূলদ সংখ্যা। তারপরে 5 কী হবে, একটা মূলদ সংখ্যা হবে কি হবে না। 5 ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 ইকুয়াল টু 5/1 লিখতেই পারি, কারণ নিচে 1 দিয়ে ভাগ করা আর না করা সমান। আর এখানে 1 নট ইকুয়াল টু জিরো, মানে 1 তো জিরো নয়, তাহলে 5 একটা মূলদ সংখ্যা। তাহলে বেশিরভাগ সংখ্যাই কিন্তু আমাদের মূলদ সংখ্যা হয়। কিছু পার্টিকুলার সংখ্যা আছে যেগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে সমস্ত সংখ্যাকেই আমরা মূলদ সংখ্যা, কিন্তু কিছু অমূলদ সংখ্যা আছে। এই অমূলদ সংখ্যাগুলো হচ্ছে যেমন ইটা হচ্ছে 22/7 পরিপূর্ণ আকারে লেখা যায় না। মানে হচ্ছে বলছি কেন, একটা আমাদের অমূলদ সংখ্যা, আর একটা পাই আমাদের অমূলদ সংখ্যা। এছাড়া যেরকম √2, √3 এগুলো সব অমূলদ সংখ্যা। তারপর √7, মৌলিক সংখ্যা যেগুলো আছে সেগুলো রুট করলে আমাদের কিন্তু অমূলদ সংখ্যা পাওয়া যায়, আর যেটাকে ইংরেজিতে বলা হয় ইরেশনাল নাম্বার। তাহলে মূলদ সংখ্যার ডেফিনেশন ছিল হচ্ছে পি বাই কিউ আকারে লেখা যাবে, আর এখানে অমূলদ সংখ্যার ডেফিনেশন হচ্ছে পি বাই কিউ আকারে লেখা যাবে না। এবার দশমিক আকারে যদি প্রকাশ করি আমরা অমূলদ সংখ্যাকে, সেইগুলো অমূলদ সংখ্যা। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যেটা হচ্ছে সাপোজ 3কে যদি 2 দিয়ে ভাগ করি, 1.2 দশমিকের জন্য 0 5 1.5 হলো। 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হলো, বোঝা গেল, এটা ক্লিয়ার। এবার 20কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 6 18 দশমিক দিলে 0, আবার 6 18, আবার 2 আসবে, আবার 6 আসবে। এটা দেখতে পাচ্ছ তো, এই দুটোর মধ্যে কী পার্থক্য? প্রথমটা 1.5 মিলে গেল, পরেরটা 6.66 ডট ডট করে চলতেই থাকলো, রেকারেন্স আবৃত হচ্ছে, 6-এর কিন্তু পুনরায় আবৃত ঘটছে। তাহলে 20/3 এই সংখ্যাটা কিন্তু একটা মূলদ সংখ্যা।
এখান থেকে আর একটা ছোট্ট ডেফিনেশন আমরা বলে দেবো, যেটা হচ্ছে যেগুলোতে ভাগ করলে পরে ভাগ মিলে যাবে। এটা হচ্ছে মূলদ সংখ্যার ক্ষেত্রে ভাগ মিলে যাবে অথবা আবৃত দশমিক সংখ্যা হবে। এই মিলে যাওয়া এবং আবৃত দশমিক সংখ্যা ছাড়া অন্য যে সমস্ত সংখ্যা আছে সেগুলো কিন্তু আমাদের অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা আর একটা পার্থক্য আমরা বুঝলাম, যে যেগুলোকে ভাগ করলে আমাদের আবৃত দশমিক সংখ্যা হবে এবং সসীম হবে। আবৃত দশমিক সংখ্যা হওয়া মানে এটা হবে অথবা সসীম হবে, তারা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এই অমূলদের ক্ষেত্রে কী হবে, সেটা কিন্তু হবে না, সেটা ভাগ মিলবে না এবং অনাবৃত হবে এবং চলতেই থাকবে, ভাগ কিন্তু মিলবে না। তাহলে মূলদ আর অমূলদ বোঝা গেল। মূলদ সংখ্যাকে p/q আকারে লেখা যায় এবং ভাগ করলে মিলে যাবে অথবা আবৃত দশমিক সংখ্যা আসবে। সহজ ভাষায় বলতে গেলে এই দুটো জিনিসই মনে রাখতে হবে। তারপর হচ্ছে বীজগাণিতিক সংখ্যা, যে সমস্ত সংখ্যা কোনো বীজগাণিতিক সমীকরণের সমাধান হতে পারে। যে কোনো সংখ্যাকে কিন্তু আমরা ধরো x-3, এটা একটা বীজগাণিতিক সমীকরণ, এখানে x = 3, তাহলে 3 সংখ্যাটা কি আসলো, বীজগাণিতিক একটা সমাধান হিসেবে কিন্তু পেয়ে গেলাম আমরা। একটা রুট বা বীজ বা সমাধান কিন্তু আমরা 3 হিসাবে পেতে পারি। এগুলো হচ্ছে বীজগাণিতিক সংখ্যা। আর অবীজগাণিতিক সংখ্যা, যেগুলো কিন্তু আমরা কোনো বীজগাণিতিক সমীকরণের মানে রুট হিসাবে কিন্তু আমরা পাবো না, যেটা হচ্ছে পরে আছে অবীজগাণিতিক সংখ্যা, যেগুলো কোনো সাপোজ এখানে x-π এরকম কিন্তু আমরা পাবো না, =0, x=π এরকম কিন্তু আসবে না। কারণ এখানে একটা সূত্র আছে যে সহগ, অবীজগাণিতিক হলে সহগগুলো কিন্তু বীজগাণিতিক হতে হবে, সহগগুলো বীজগাণিতিক হতে হবে, তাহলেই কিন্তু তার পাওয়া যাবে। এখানে সহগ কি বীজগাণিতিক আছে? এখানে ধরো x এরকম যদি লিখি ax + b, তাহলে এখানে দুটো সহগ হবে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। এটা হচ্ছে x এর সহগ, আর bটা হবে x⁴ এর সহগ, আর এটা হচ্ছে x⁴ এর সহগ। এটুকু জিনিস আমাদের বুঝতে হবে। কিন্তু এখানে পাই সংখ্যাটাই তো আমাদের অবীজগাণিতিক, মানে হবে পাই থাকা তো চলবে না। অমূলদ সংখ্যা একটা বীজগাণিতিক সংখ্যার সহগ হতে পারে না, সহগ হলে সেটা কিন্তু আমাদের অবীজগাণিতিক রুট হবে, এটা অবীজগাণিতিক আমাদের রুট হবে। কোনো বীজগাণিতিক সমীকরণের আমাদের সমাধান কিংবা রুট এটা হতে পারে না। তারপর হচ্ছে ধ্রুবক সংখ্যা, যেরকম ধরো কোনো সংখ্যাটাকে যদি আমরা এরকম লিখি 1, 2, 3, এগুলোর মান কিন্তু ফিক্সড। যদি আমরা 3 টাকা বলি, 3 টাকা কিন্তু একটা নির্দিষ্ট টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা। এবার যদি বলি x টাকা, x মানে কি বুঝবে তোমরা, 1 টাকা বুঝবে, 2 টাকা বুঝবে, নাকি 3 টাকা বুঝবে? এর মান কিন্তু যা খুশি তাই হতে পারে x এর মানটা। তাহলে এই যে 1, 2, 3 যেগুলো আমাদের ইন্টিজার আছে বা যে কোনো সংখ্যা কিন্তু আমাদের ধ্রুবক কনস্ট্যান্ট, ওগুলোর মান পরিবর্তন হয় না। যদি বলি 1.5, দেড় কাঠা জমি কিন্তু সবসময় দেড় কাঠাই থাকবে, ওরকমই। তার মানে ওটা একটা ধ্রুবক, ওর মানটা ফিক্সড। কিন্তু এক্স, ওয়াই যেগুলো মান আমরা ধরি, জেড কিংবা এ বি দিয়ে, এ বি সি সাধারণত আমরা সহগের ক্ষেত্রে ধরি, আর এক্স ওয়াই জেড এগুলো সাধারণত আমরা ধ্রুবকের ক্ষেত্রে মানে চলরাশির ক্ষেত্রে ধরি। পরে আমাদের আছে চলরাশি বা ভেরিয়েবল। তাহলে চলরাশি বা ভেরিয়েবল এটা বোঝা গেল, যেরকম এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, যেগুলোর মান আমরা সাধারণত একটা চল হিসাবে ধরি। কোনো একটা অঙ্কের ক্ষেত্রে এক্স আর ওয়াই দিয়ে ধরলাম, ধরার পরে সেটার মান আমরা বের করলাম। এবার এক্স আর ওয়াইয়ের মান তখন আমাদের একটা ফিক্সড মান বেরিয়ে যায়, কিন্তু একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম বেরোয়। এক্সের মান পার্মানেন্ট, কিন্তু নির্দিষ্ট অঙ্কের ক্ষেত্রে পার্মানেন্ট, আর ইউনিভার্সালি অন্যান্য ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট নয়। তাই এক্স ওয়াইগুলোকে বলা হয় ভেরিয়েবল। বিস্তার বা ইন্টারভেল, এটা সাধারণত যদি আমরা বলে দিই যে কোনো একটা এই যেখানে চলরাশি বা ভেরিয়েবলের মান বলে দিলাম যে এক্সের মান 2 এবং 3-এর মাঝখানেই থাকে। এক্স এবং কি বললাম, এক্সের মান 2 এবং 3-এর মাঝখানে থাকে, x belongs to 2, 3।
তাহলে এখানে 2 লেস দেন অর ইকুয়াল টু এক্স, লেস দেন অর ইকুয়াল টু 3, এটা কিন্তু একটা ইন্টারভ্যাল, মানে এক্সের মানটা, এক্স তো একটা চলরাশি, তাই কিনা? এবার এক্সের মানটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, 2 আর 3-এর মাঝখানে আর কি ঘুরে বেড়াচ্ছে। 2 হতে পারে, 3 হতে পারে, কিংবা 2 আর 3-এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা হতে পারে, 2.5, 2.25, 2.25, আরও পয়েন্ট দিয়ে যদি বলি আরও অনেক কিছু কিন্তু হতে পারে। ধরো সাপোজ একটা লাইন, এখানে 2 আছে, এখানে 3 আছে, আর এইখানে বাম দিকে আরও থাকবে, 1 থাকবে, 0 থাকবে। এবার এর মাঝখানে আমাদের কিন্তু কোথাও এক্স আছে। এটা যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কিন্তু এইভাবে প্রকাশ করতে হবে। এটা তো আমরা রেখাচিত্রের সাহায্যে বললাম যে এই একটুকুর মধ্যে আমাদের এক্স থাকবে, কিন্তু সেটাকে যদি আমরা ইন্টারভ্যাল বা বিস্তারের মাধ্যমে করি তাহলে 2 এরকম করে লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। যদি এরকম বলা হতো যে এক্সের মান 2 আর 3 বাদে 2 এবং 3-এর মাঝখানে অন্যান্য সংখ্যা, 2 এবং 3 বাদে 2 এবং 3-এর মাঝখানে সংখ্যা, তাহলে তখন আমরা এরকম করে লিখতাম 2 লেস দেন এক্স লেস দেন 3। এটা কথার অর্থ হচ্ছে এক্সের মান 2 এবং 3 আমরা নিতে পারবো না। এটার ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াইয়ের মান, মানে এক্সের মান 2 এবং 3 নিতে পারবো না, কিন্তু 2 এবং 3-এর মাঝখানে সমস্ত সংখ্যা নিতে পারবো। বোঝা গেল? এটা সাধারণত বিস্তার শুধু 2 এবং 3-এর ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু বিস্তার আমাদের আসবে। তা পরম মান এবং অ্যাবসলিউট ভ্যালু, এখানে দুটো জিনিস আছে। একটা ওই দাঁড়াও, এটা হচ্ছে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। আর একটা জিনিস আমি শেখাবো যেটা মনে হয় আমাদের এখানে নেই, ওটা আগেই বলেছিলাম মনে হয়, প্রকৃত মান এবং স্থানীয় মান। পরম মান মানে ওর অ্যাকচুয়াল মানটা কত। ধরো যে এক্স ইকুয়াল টু লেখা আছে -2, তাহলে এক্সের পরম মান কত হবে? এক্সের পরম মান হচ্ছে mod এক্স ইকুয়াল টু mod -2 ইকুয়াল টু 2। এক কথা হচ্ছে পরম মান বা মডিউল মানে মড দিতে হবে, আর মড এর কথার অর্থ হচ্ছে ওর মধ্যে কোনো নেগেটিভ থাকবে না। মড মানে ওর মধ্যে নেগেটিভ থাকবে না। কোনো একটা সাপোজ আবার উল্টোভাবে যদি বলি যে মড ওয়াই এর পরম মান 3, তার মানে এখান থেকে কিন্তু ওয়াইয়ের দুটো মান এক্সিস্ট করে। একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 3 হতে পারে, আর ওয়াই ইকুয়াল টু -3 হতে পারে, কারণ -3-র মড দেওয়া ইকুয়াল টু -3-র মড দেওয়া ইকুয়াল টু 3 আসবে। বুঝা গেল? তাহলে পরম মান যখন আমাদের দেওয়া থাকবে তখন আমরা সেখান থেকে কিন্তু মডুলাস ভ্যালুর দুটো মান আমরা পাবো। আর পরম মান বের করা শিখে গেলাম যে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে তার পরম মান মানে ওর পজিটিভ মানটা, অনলি পজিটিভ মানটা। আর যদি পরম মানটাই দেওয়া থাকে তাহলে সংখ্যাটার দুটো হতে পারে, যখন ওয়াই, এখানে একটা শর্তও দেওয়া থাকে, যখন ওয়াই লেস দেন 0 আর যখন ওয়াই গ্রেটার দেন 0, এই দুটো শর্তে ওয়াইয়ের মান যদি 0-র থেকে ছোট হয়, ভুল হয়ে গেল, উল্টো হয়ে গেছে বন্ধুরা, ওয়াই গ্রেটার দেন 0 হবে আর ওয়াই এটার ক্ষেত্রে লেস দেন 0 হবে। তাহলে লেস দেন 0 হলে নেগেটিভ হবে, আর ওয়াই মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমাদের পজিটিভ হবে। ঠিক আছে? তারপরে ইকুয়ালিটি মানে সমতা, ইকুয়ালিটি। সমতা মানে সমান হওয়া, জাস্ট আর কিছুই না। ধরে নিলাম এক্স ইকুয়াল টু 10, এটা মানে এক্স 10-এর হাতে সমান। একটা বাইকের দাম 1,50,000, তার মানে বাইক 1,50,000-এর সমান। মানে দুই দিকে আমাদের সমান হবে, ইকুয়াল টু চিহ্ন যেন আমরা বসাতে পারি,
ওটা হচ্ছে সমতা। খুব কঠিন জিনিস নয়, জাস্ট খালি এটা মনে রাখবে, আমরা সংজ্ঞাটা যেন ভুলে না যাই। এই যে ইকুয়ালিটি কী, ইকুয়ালিটি জাস্ট সমতা। অঙ্কে খুব একটা কাজে লাগবে না, ইনইকুয়ালিটিটা কাজে লাগবে খুব আমাদের। ইনইকুয়ালিটিতে যদি এক্স আর ওয়াইয়ের মধ্যে আমরা তুলনা করি, কে ছোটো কে বড়ো, তখন কিন্তু আমাদের ইনইকুয়ালিটি অসমতা কিন্তু কাজে লাগবে। সাপোজ যদি বলি এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্স ওয়াইয়ের থেকে বড়, এরকম মান আমাদের। আর যদি বলে দেয় ওয়াই ইকুয়াল টু 3 আর এক্স বলেছে ওয়াইয়ের থেকে বড়, তাহলে এক্সের মানগুলো কী কী হতে পারে বলো তো? 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এই সমস্ত বড় সংখ্যাগুলো হবে। মানে তখন 3-এর থেকে বড় হবে এক্সের সমস্ত মানগুলো। এটা হচ্ছে ইনইকুয়ালিটি। আবার যদি এরকম বলে দেওয়া থাকে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই, গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই যদি হয়, এখানে 3 হবে না, এক্সের ক্ষেত্রে এইবার 3 হবে, 3 হবে, 4 হবে। আগেরটা যেহেতু আমাদের লেস দেন শুধুমাত্র গ্রেটার দেন ছিল, তার মানে এবার গ্রেটার দেন অর ইকুয়াল টু আছে, এবার আমাদের 3 নিতে পারবো, মানে এক্সের মানটা 3 ইকুয়াল হতে পারে। এবার গ্রেটার দেন ইকুয়াল টু মানে দুটো জিনিস হতে পারে, দুটো জিনিস আর কি হবে, হয় ইকুয়াল টু হবে, নাহলে গ্রেটার দেন হবে। দুটোই হলে দুটোর যে কোনো একটা সত্যি, এটার ক্ষেত্রে যে কোনো একটা সত্যি হলে হবে। আবার এটা যেমন গ্রেটার দেন হলো, আবার লেস দেন দিতে পারি, এক্স লেস দেনও দিতে পারি, এক্স লেস দেন ওয়াই, মানে এক্সের মানটা ওয়াইয়ের থেকে ছোট হবে এবং ওয়াইয়ের মানটা এক্সের থেকে বড় হবে। জাস্ট এইটুকুই ইনইকুয়ালিটি আছে। আবার একইভাবে এক্স লেস দেন আর ইকুয়াল টু ওয়াই হতে পারে। এরপর অঙ্ক করার মাধ্যমে আমরা কিন্তু বিস্তারিত আরও জানবো। আমাদের যেটা বেসিক একটু আলোচনা করা, সেটুকুই শুধু এখানে আলোচনা করছি। আর কোথাও কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই জানাবে। তারপরে হচ্ছে একক স্থানীয় মান। এখানে আমরা একটা বিশেষ জোর দেবো, কারণ একক স্থানীয় মান আমাদের কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট জায়গা দখল করে আছে। ইউনিট ডিজিট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। একক স্থানীয় অঙ্ক। এবার আমরা কয়েকটা জিনিস করব, সেটা আমাদের মনে রাখতেই হবে এই জিনিসগুলো। কারণ পরীক্ষায় প্রশ্ন আসবে, ধরো 3-এর 324 আছে, এর পাওয়ার আছে 2, এর একক স্থানীয় অঙ্ক কত হবে? কিংবা এরকম হতে পারে যে এর পাওয়ার 3-এর জায়গায় 5 করে দিল, তাহলে এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? একক স্থানীয় অঙ্ক মানে বোঝা গেল তো? ছোট্ট করে এবার বোঝাই। 3 টু দি পাওয়ার 3, এটা কত হবে? 27। ডান দিক থেকে লিখতে হয় আমাদের একক দশক, তাহলে একক দশক। এই এককের স্থানে কত আছে? 7। তাহলে একক স্থানীয় ডিজিট বা ইউনিট ডিজিট আমাদের 7। বোঝা গেল? এবার তাহলে একক স্থানীয় অঙ্ক বলতে কি বোঝায় সেটা বোঝা গেল। সাপোজ 4-এর পাওয়ার 4-এর স্কোয়ার আছে, 4-এর স্কোয়ার মানে 16, এর তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে? 6। ক্লিয়ার? যে একক স্থানে মানে সব থেকে ডান দিক থেকে যে প্রথমে থাকবে সেটা হচ্ছে আমাদের একক স্থানীয় হয়। কারণ ছোটোবেলায় আমরা পড়েছিলাম, যদি এরকম একটা সংখ্যা লেখা থাকে 365, তাহলে একক দশক শতক এরকম করে গুনি না, একক দশক শতক, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে সবার ডান দিকের প্রথমটা, এটা একক স্থানীয় অঙ্ক। স্থানীয় মানের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা পড়েছি, একক স্থানীয় অঙ্ক কোনটা কী। এবার একক স্থানীয় অঙ্কর ক্ষেত্রে যদি যাই, এরপরের দিন আমরা একক স্থানীয় অঙ্কের প্রত্যেকটা সংখ্যা ধরে ডিজিট ধরে করব। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।